আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে হরর বাংলা অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আমি প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ। ভৌতিক গল্প কেবল তোমাদেরকে আনন্দ দেওয়াই হচ্ছে আমার কাজ। তবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমার উপর নির্ভর করে, তোমাদের উপর নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় সন্ধ্যার পর দাদা দাদি পিসি মাসির কাছে ভূতের গল্প শোনার যে বায়না ধরতাম, সেটা আজও প্রবহন বাংলায় আমরা কালের পর কাল মনে রাখবো। কিন্তু হয়তোবা এখন এই সুন্দর গ্লোবালাইজেশন দুনিয়াতে এখন আর ওভাবে আমরা ভূতের গল্প শুনি না, কিন্তু কোনো কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভূতের গল্পগুলো শুনে থাকি। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর কিন্তু নিতান্তই নির্ভর করে। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আনন্দ দেওয়ার ভৌতিক গল্প। তাই আমার এই গল্প কখনো কারোর সাথে যদি মিলে যায় সেটা নিতান্তই কাকতালীয়। তবে আমার হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আজকে একজন নতুন তরুণ ভৌতিক লেখক দুর্জয় শাকিলের কলমে লেখা অশরীরের আতঙ্ক গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ, সাউন্ড, এডিটিং এবং পোস্টার ডিজাইনে তাহমিনা রায়হান মিম। সন্ধ্যার পর থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, বজ্রপাতও হচ্ছে, বিজলি চমকাচ্ছে ঘন ঘন। গ্রামে একটা প্রবাদ আছে, আকাশ যখন মেঘ বৃষ্টি বিজলি ভাসে, কই মাছ তখন ভেসে আসে। এটা মূল অর্থ হলো বৃষ্টি এবং বজ্রপাত হলে মাছ ধরার একটা সক্ষম সময়। আমার কাকা অবশ্য এমনিতেই মাছ ধরার খুবই ওস্তাদ। এমন সক্ষম সময় নিশ্চয়ই সে হাতছাড়া করবে না। আমাকে বলল, বৃষ্টি কিছুটা কমেছে, চল মাছ ধরতে যাব, তুই ডুলা নিয়ে আমার সাথে যাবি। আমি বললাম, ঠিক আছে কাকা, আমি যাব। আমি অবশ্য মাছ তেমন ধরতে পারি না, তবে মাছ ধরাটা ভীষণভাবে উপভোগ করি। বৃষ্টি কমতে কমতে বেশ রাত হয়ে গেল। আমি আর কাকা বেরিয়ে পড়লাম মাছ ধরতে। গ্রামের নির্জন রাস্তা, মাটির রাস্তা, কাদা আর পানির জন্য হাঁটতে কিছু কষ্ট হচ্ছে। বৃষ্টি এখন হচ্ছে না, তবে ঠান্ডা বাতাস বইছে। রাস্তার দুপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পাশের গ্রামে বড় একটা বিল আছে, ওখানেই যাব বলে ঠিক করেছে কাকা। পা টিপে 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 সাবধানে হাঁটছি আমরা। প্রায় আধা ঘন্টা পর আমরা বিলের পাশে গিয়ে পৌঁছালাম, কিন্তু ভাগ্য আমাদের খারাপ বলতেই হবে। বিলের কাছে পৌঁছে আবার জোরে বৃষ্টি শুরু হলো, সেই সাথে বিকট বজ্রপাত। কাকা বললেন, এই বৃষ্টিতে ভিজে লাভ নেই, তার উপর বজ্রপাত হচ্ছে, বৃষ্টি কমে কিনা দেখি, আপাতত এই ডেরায় গিয়ে বসি। কাকা যেটাকে ডেরা বললেন সেটা মূলত জেলেদের বিশ্রামাগার, ছনের ছোট্ট একটা ঘর। দৌড়ে গিয়ে ঢুকলাম আমরা দুজন। ভিতরে হ্যারিকেন চলছে। একজন লোক ঘরের ভিতর থেকে কাঠের মাচায় বসে আছে। ভালো করে তাকে চিনলাম না, উনি কে। আমাদের পাশের বাড়ির দেখলাম রঘু দাদা। কাকা তাকে দেখে বলল, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরতে আসার কি দরকার ছিল? রঘু দাদা হেসে বললেন, কি করব বলো, এর দিনের অভ্যাস কি সহজে দূর করা যায়? তাছাড়া জানিস তো মাছের নেশা বড়ই বড় নেশা। এই নেশায় পড়লে কি আর বৃষ্টি আর ঘরে থেকে যায়? কাকা ওনার কথা শুনে বলল, তা যা বলেছ, কিন্তু বৃষ্টি যে এত বেড়ে যাবে বুঝতে পারিনি। রঘু দাদা আমাদের দিকে তাকিয়ে বলল, এত রাতে ভয় লাগে না তোর? কাকার সাথে মাছ ধরতে বেরিয়ে গেছিস? আমি হেসে বললাম, কাকা থাকলে ভয় কিসের, আর মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে। এইদিকে বৃষ্টি যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। শেষে রঘু দাদা ঠিক করলো যে তারা বৃষ্টিতে ভিজে মাছ ধরবে। আমাকে অবশ্য সাথে নিবে না, আমি এখানেই বসে থাকবো। কি আর করা। তারা চলে যাওয়ার পর চুপচাপ বসে বৃষ্টি পড়ার শব্দ শুনতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা থেমে আসলো, তবে বিজলি চমকাচ্ছে। কয়েক সেকেন্ডে পর ডেরা থেকে বেরিয়ে আসলাম। বেলটা অনেক দূরে। এই অন্ধকারে কাকা ও রঘু দাদা কোথায় আছে সেটা খুঁজে বের করা মুশকিল। তারপর কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখলাম, কিন্তু তাদের দেখা পেলাম না। অজ্ঞাত পুনরায় ডেরায় ফিরে আসলাম। দরজার সামনে আসতেই শুনি ভেতর থেকে খচ খচ একটা শব্দ। ভেতরে উকি দিয়ে যা দেখলাম তা
তা হয়তো আমি জীবনে সারা জীবন বলতে পারবো না। রঘু দাদা কচমচ কচমচ করে মাছ চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য বুকে কাঁপাতে শুরু করলো আমার। উল্টো দিকে দৌড় দিলাম, ভয়ে কাকাকেও ডাকতে পারছি না। শেষে চিন্তা করলাম দৌড়ে সোজা বাড়ি চলে যাব। পরক্ষণে ভাবলাম কাকাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না, তাছাড়া রঘু দাদা বিষয়ে তাকে সাবধান করতে হবে। হঠাৎ শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। সামনে তাকিয়ে দেখি কাকা দৌড়ে এদিকে আসছে। আমি কিছু বলার আগেই কাকা বলল, আমার পেছনে দৌড় দে, রঘু কাকা মনে হয় পাগল হয়ে গেছে। আমি কাকার পেছনে ছুটলাম। আমাদের গ্রামের সীমানায় ঢুকে থামলো কাকা। হাঁপাতে হাঁপাতে বলল, রঘু কাকা কি পাগল হয়েছে নাকি? একসাথে বেশিক্ষণ মাছ ধরার পর হঠাৎ উল্টো পাল্টো আচরণ শুরু করলো। মাছগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে ঠেলে বিলে ফেলে দিতে চাইলো। কোনো রকমে ছুটে পালিয়েছি। বাড়ি গিয়ে এর একটা ব্যবস্থা করতে হবে। আমি কাকার কথা শুনে আর কিছু বললাম না বলতে কি বলো বুঝতে পারছি না। ঘোরের মাঝে আমি মনে হচ্ছে কাকার পিছনে হেঁটে বাড়ি আসলাম। কাকার বাড়ি ফিরে রঘু দাদার বাড়ি গেলাম। আমি যেই ভয়টা পেয়েছিলাম বিলের ভয়, সেই ভয়টা কাকা পেয়ে রঘু দাদার বাড়ি গিয়ে, রঘু দাদা ঘরে ঘুমিয়ে আছে। সে কিছু অসুস্থ, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মোট কথা হলো এই রঘু দাদা বিলের কাছে যায়নি আজ রাতে। কাকা যেন হতবিবল্য হয়ে পড়ল। তার চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ। হয়তো বেঁচে ফিরতে পেরে আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। কাকার এই অবস্থা দেখে আমি রঘু দাদার মাছ খেতে দেখার কথা আর বললাম না। তবে মনে একটা প্রশ্ন খচ করতে লাগলো, যার সাথে আমাদের বিলের পারে দেখা হয়েছিল সে যদি রঘু দাদা না হয়, তাহলে সে ওটা কে? সেই প্রশ্নটা আজও থেকেই গেল আমাদের মনে।